হ্যালো। এইবার আমরা বোরের এনতম কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি নির্ণয় করব। যে ইকুয়েশনটা বোর দিয়েছে সেটা কিভাবে ডিরাইভ হচ্ছে সেটা আমরা দেখব। তো তার আগে একটা ম্যাথামেটিক্যাল জিনিস আমাদের সাহায্য লাগবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, বা যাকে আমরা বাংলায় সমাকলন বলি। তো এখানে নিটের স্টুডেন্টের সাথে সাথে কিছু যেহেতু ক্লাস 11-এর স্টুডেন্টও আছে, সেহেতু তাদের সমাকলন 11-এর সিলেবাসে নেই, সেহেতু আমি তাদের একটু সমাকল সম্পর্কে যেইটুকুটা লাগবে সেইটুকুটা সাধারণ একটা নলেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো, সমাকল হচ্ছে এমন একটা জিনিস, ধরো একটা বড় জায়গা আছে যেটা আমরা ফিতা দিয়ে মাপতে পারবো না। তো আমরা কি করি, যে একটা স্টেপ অনুসারে ভাগ করি, যেটাতে আমরা মাপা যোগ্য স্টেপ অনুসারে ভাগ করে দিই। তো কটা স্টেপে হচ্ছে সেটা, ঠিক আছে। এইবার সমাকলন হচ্ছে এই স্টেপ একটা হচ্ছে একটা ক্ষুদ্র স্টেপ, সাপোজ ধরে নিই ডিএক্স, মানে গোটাটা এক্স বা এটা এক্স। তাই দেখো প্রত্যেকটা স্টেপ +1 করে স্টেপ বাড়ছে। সমাকলন হচ্ছে এটাই, যে একটাতে বসিয়ে একটা সূত্র দিয়ে পুরোটাকে যোগ করা, এটাকে আমরা বলি সমাকলন সাধারণভাবে। বাকিটা ম্যাথামেটিক্সে একেডি স্যারের ক্লাসে দেখে নেবে। আচ্ছা, এইবার দেখো জিনিসটা কি বললাম, একটা ব্যাপার। এবার ধরো এটা অনেক বড়, এটা অসীম পর্যন্ত হতে পারে। তো আমরা বলতে পারি যে 0 টু অসীম, কিংবা এখান থেকেও দেখতে পারি 1 টু অসীম। কথাটা বুঝতে পারে, এইভাবে আমরা লিমিট দিতে পারি। কিংবা এটা অসীম না হয়েও কোনো নির্দিষ্ট জায়গা 10ও হতে পারে, 0 টু 10 বা 1 টু 10। 1 টু 10 মানে এখান থেকে এই অবধি মাপা হচ্ছে, এটা হচ্ছে লিমিট ইন্টিগ্রেশনের। তো ইন্টিগ্রেশনের একটা সূত্র আমি তোমাদের বলে রাখি। তাও ইন্টিগ্রেশনে তোমার কাছে এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স এর কোনো পাওয়ার আছে, তার সাথে ডিএক্সটা ক্ষুদ্র অংশ। এক্স এর জায়গায় যদি এখানে এ থাকতো, এখানে ডি এ বসাতে হতো, মানে এর সাথে এর ম্যাচ হবে, মানে এর অপেক্ষক। কথাটা বুঝতে পারলে, একে অপরের অপেক্ষক। একে অপর অপেক্ষক মানে এদের মধ্যে সাদৃশ্য থাকবে, এইটুকু শুধু জেনে রাখো, ঠিক আছে। বাকিটা স্যাররা জানিয়ে দেবে, একেডি স্যারের কাছে ক্লাস দেখবে, জানতে পারবে। এইবার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা যখন আসছে, তো এর ফর্মুলাটা কি, শুধু এই ফর্মুলাটা শুধু জেনে রাখো। ফর্মুলাটা হচ্ছে, এই যে পাওয়ার এন থাকে, এই পাওয়ারের সাথে এক যোগ করতে, একটা স্টেপ যোগ করলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, সেটা সি ধরতে পারো কনস্ট্যান্টটা। কথা বুঝতে হলে মনে রাখবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। এটা একটা সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা যেই সূত্র অনুযায়ী আমরা যোগ করব, ঠিক আছে। অনেক রকম সূত্র দিয়ে যোগ করা হয়, এটা কার্ভও হতে পারতো, সমানও হতে পারতো, বিভিন্ন রকম গোলাকারও হতে পারতো, এখান থেকে একদম এই অবধি ঘুরে ঘোরাটা, তো এই জিনিসটাও হতে পারতো, ঠিক আছে। ওই জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্র প্রয়োগ করা হয়, ঠিক আছে। এই সূত্র অনুসারে যোগ করা হয়, নর্মাল যোগ শুধু করা হয় না, ঠিক আছে। তো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা,
এই সূত্রটা মাথায় রাখবেন। এবার বলছি লিমিট। সাপোজ তোমার এখানে লিমিট দিয়েছে a টু b, এটাকে লোয়ার লিমিট বলে, এটাকে আপার লিমিট বলে, মানে স্টার্টিংটা হচ্ছে লোয়ার লিমিট আর ফাইনালটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গোটাটার মধ্যেই একটা লিমিট পড়বে a টু b, কিন্তু যখন আমরা লিমিট পুট করব মানটা পুট করতে হয় কার মধ্যে, এটা কার অপেক্ষক, এক্স এর, তো মানটা বসবে এক্স এর মধ্যে, অন্য কোথাও না। তাহলে উপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করো তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস কনস্ট্যান্ট সি, এর মধ্যে তো মান বসবে না, মাইনাস এবার লোয়ার লিমিট বসবে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কনস্ট্যান্ট সি, এই কনস্ট্যান্ট কেটে যায়। ঠিক আছে, তাহলে আমরা ওয়ান বাই এন প্লাস ওয়ান কমন নিতে পারি, বাইরে করে দিতে পারি বি এন প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এইভাবে আমরা আনতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, লিমিট যখন বসাবে যদি কোনো কিছু এ বি সি ডি এক্স ওয়াই যেই থাক না কেন তাকে যদি ইনফাইনিটিভ দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা জিরো বেরোয়। যেমন কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে পরে ইনফাইনিটিভ বেরোয়, ঠিক তেমনি কোনো সংখ্যাকে ইনফাইনিটিভ দিয়ে ভাগ করলে জিরো বেরোয়। দেখো এটা এদিকে গেল, এটা এদিকে আসলো, কথাটা বুঝতে পারলে তো? আচ্ছা তাহলে এবার আমরা স্টার্ট করি মেন জায়গায়। এটা মনে রাখবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আসছি এখানে। এবার দেখো মেন জায়গায় আসি, বোরের এনতম কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি। তো দেখো ইলেকট্রনটা যেটা আছে তার শক্তি দূর, এখানে ইলেকট্রনের মোট শক্তি মনে রাখবে ই সমান সমান বা ই এন সাফিক্সে এন দিতে পারো, সমান সমান গতিশক্তি অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এবার স্যার গতিশক্তি তো বুঝলাম ঘুরছে চলছে, একটা ভি আছে, গতিশক্তি পাওয়া যাচ্ছে, ঠিক আছে হাফ অফ এম ভি স্কোয়ার, কিন্তু স্থিতিশক্তি কেন আসছে স্যার? তো মনে রাখবে ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যেই কিন্তু স্থির থেকে ঘুরছে, অন্য কোথাও যাচ্ছে না, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে না, অর্থাৎ ও কিন্তু গতিশীল হলেও ওর কিন্তু স্থানের কোনো পরিবর্তন, মানে নিট যে স্থানের পরিবর্তন হয় সেটা কিন্তু কিছুতেই হচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যেই বৃত্তাকার কক্ষপথে ঘুরে যাচ্ছে। তাই জন্য এর মধ্যে একটা স্থিতিশক্তিও পাওয়া যাবে, আর এটা গতিশক্তি। স্থিতিশক্তি কাকে বলে? ইনফিনিটিভ দূরত্ব থেকে ইলেকট্রনকে যে ব্যাসার্ধের মধ্যে আসছে এই ব্যাসার্ধের মধ্যে আনতে যে পরিমাণ বল কাজ করে সেটাকে স্থিতিশক্তি বলে। তো এদিক থেকে এদিকে আসতে মানে কি, নিউক্লিয়াসের দিকে আসছে অর্থাৎ আকর্ষণ বল। আকর্ষণ বল আমরা আগেও জানি জেড ই স্কোয়ার বাই আর, এইটুকুটা, তাহলে এটা ইনফিনিটিভ এইভাবে মাপতে থাকি, তাহলে এটাই কি হবে ইন্টিগ্রেশন। কথাটা বুঝতে পারছো তো? দেখো এইটুকুটা হচ্ছে এইটুকুটার ডিস্টেন্সে আর ডিস্টেন্সের মধ্যে এইটুকুটা ডিস্টেন্সের মধ্যেই হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে ছোট ছোট অংশ ডিআর। তাহলে দেখো এই ফোর্সটা ছোট ছোট অংশে কাজ করছে, করতে করতে এত দূর থেকে যদি এখানে আসতে হয় যে টোটাল, তাহলে ফোর্স যেটা কাজ করবে সেটাই স্থিতিশক্তি। তো টোটাল আকর্ষণ বলটা কত হবে সেটা ইন্টিগ্রেশন করব, যেটা আমি বললাম একটু আগে। আর গতিশক্তি সমান হাফ অফ এম ভি স্কোয়ার,
আর স্থিতিশক্তি সমান ইন্টিগ্রেশন অফ ইনফাইনিটিভ থেকে আসছে কততে আর ডিস্টেন্সে আর ইকুয়েশনটা কি হবে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তো জেড ই স্কোয়ার এ তো কমন কনস্ট্যান্ট জিনিস, আরটা হচ্ছে মেন, ভ্যারি করছে দেখো কমছে আস্তে আস্তে, কমছে বাড়ছে ইনফাইনিটিভ যাচ্ছে আবার কমছে, এটা হচ্ছে আর। তাহলে এর অপেক্ষক ক্ষুদ্র অংশ হচ্ছে ডিআর। কথাটা বুঝতে পারলেও? আচ্ছা, এইবার আমরা দেখবো জিনিসটা কি হচ্ছে। ভালো করে দেখো, ই ইকুয়ালস টু কি বেরোবে, হাফ এমভি স্কোয়ার রাখলাম মাইনাস প্লাস জেড ই স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম এটাকে বাইরে করে দেওয়া হলো, ঠিক আছে, 1/r স্কোয়ার ডিআর। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন আমরা বের করব। তো একটু আগেই আমরা বলেছিলাম, দেখো এখান থেকেই বের করছি, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তো এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফাইনিটিভ টু আর 1/r স্কোয়ার ডিআর। তো 1/r স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি r টু দি পাওয়ার মাইনাস 2 ডিআর। ঠিক আছে, তাহলে কি বেরোবে, ইনফাইনিটিভ টু আর ইকুয়েশনটা বসিয়ে দিই, মাইনাস 2 প্লাস 1, ওই যে n প্লাস 1 পাওয়ারটা মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, নিচে n প্লাস 1 ছিল, তো এটাই n মানে মাথারটা প্লাস 1। তো কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই, যেহেতু লিমিট আছে অলরেডি কেটে যাবে, এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্টলি এটা। তো এটা সমান সমান দেখো কি বলবে, মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস 1, তো টু দি পাওয়ার মানে 1/r, টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/r, ইনফাইনিটিভ টু আর। এবার আপার লিমিট আগে বসাবে, তো মাইনাস 1/r মাইনাস মাইনাসে প্লাস, কারণ মাইনাস হয় 1/ইনফাইনিটিভ, তো 1 কোনো কিছুকে ইনফাইনিটিভ দিয়ে ভাগ করলে আমি বলেছিলাম 0 হয়, তাহলে এটা 0, তাহলে মাইনাস 1/r। তাহলে দেখো এদের মান মাইনাস 1/r, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ অফ এমভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো ছিলই বাই 1/r। আচ্ছা, এইবার আমরা এখানে এখন ভিও আছে আরও আছে, তাহলে দুটোকেই আমাকে বের করতে হবে। তো দুটোকে একসাথে বের করা যাবে না, অসুবিধা হবে, তাই না আমরা কি করব, একটা একটা করে বের করি। প্রথমে ভি কে বের করি। দেখো ভি কে বের করতে গেলে আমরা কি জানি, পড়েছিলাম প্রথমেই একদম, যখন আর ব্যাসার্ধ বের করি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, এখান থেকে পেয়েছিলাম এই যে দুটো সমান, আকর্ষণ বল আর অবকেন্দ্র বল, এখান থেকে কি পেয়েছিলাম, ভি স্কোয়ার সমান সমান, এই আর কেটে গেছিল, ভি স্কোয়ার সমান সমান কি পেয়েছিলাম, জেড স্কোয়ার বাই এম আর। তো তুমি এখন বলতে পারো স্যার এখানে এম ভি স্কোয়ার এম ভি আর থেকেও বের করতে পারতাম NH/2π। তো দেখো ভালো করে, এম ভি আর থেকে যদি বের করতে, তাহলে জেড স্কোয়ার বাই আর টার্মটা আসতো না, তাহলে সমান টার্ম আনার জন্যই করলাম, যাতে আমরা বিয়োগটা করতে পারি। কথাটা বোঝা গেল তো? ঠিক আছে, ওই জন্য এটাকে নিব না। ক্লিয়ার? তাহলে হাফ অফ এম ইন্টু জেড স্কোয়ার বাই এম আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। দেখো এম আর এই এম কেটে যাচ্ছে, কথাটা বুঝতে পারলে? যখন এই দুটো এম কেটে যাচ্ছে, তখন এখানে দাঁড়ালো হাফ অফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার
বাই আর। তো দেখো জেড স্কোয়ার আর যদি কমন নাও তাহলে হাফ থেকে এক বাদ, তার মানে মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ অফ জেড স্কোয়ার বাই আর। ক্লিয়ার? এবার তুমি কি করবে, আর এর মানটা বসিয়ে দেবে। আর এর মান কি ছিল বলো? আর এর মান ছিল জেড স্কোয়ার, এটা ছিল আর এর মানটা 1/r ছিল। আর এর মান তাহলে কি হবে, উল্টে বসাবো 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা নিচে ছিল, এটা উপরে ছিল, কিন্তু যেহেতু 1/r আছে সেটা এটা। তাহলে কি হচ্ছে দেখো, এটা আর এটা কেটে গিয়ে 2 হয়ে যাবে। তাহলে মাইনাস 2 ইন্টু পাই স্কোয়ার জেড এম জেড 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 স্কোয়ার 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 ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা বেরোলো। ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন অ্যাটম কি হচ্ছে, জেড ইকুয়ালস টু 1, তাহলে ইএন ইকুয়ালস টু কি হবে, মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার এনার্জি মাইনাস কেন? অবশ্যই প্রশ্নটাও উচিত করা। এনার্জি মাইনাস এই কারণে, কারণ উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন যখন নিচের কক্ষপথে আসে তখন এনার্জি কি হয়, রিলিজড হয়, অর্থাৎ এনার্জি কমে যায়, এনার্জি ছেড়ে দেয়, তার ফলে এনার্জি কমে যায়, যেমন আমরা স্পেকট্রাম পড়ার সময় দেখেছিলাম। ঠিক তেমন এখান থেকে এনার্জি আসতেও এনার্জি ছাড়বে। এনার্জি যেহেতু ছাড়বে সেহেতু কি হবে, এনার্জি কমতে থাকে। উপর থেকে এনার্জি, উপরের কক্ষপথ থেকে এনার্জি আস্তে আস্তে নিচের কক্ষপথে আসলে কমতে থাকে। সেই কমার কারণে এখানে মাইনাসটা সেটাই ইন্ডিকেট করে, ঋণাত্মকটা। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এখানেও তুমি ই এন ও E1 বা E2 যে কারোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো। ঠিক আছে, তাহলে En বাই E1 যদি এন এর জায়গায় মান বসাও তাহলে দেখবে ইকুয়ালস টু হচ্ছে 1/n স্কোয়ার, ইকুয়ালস টু En বাই E1 যদি মানগুলো বসিয়ে রাখো 1/n স্কোয়ার আসবে, অর্থাৎ En ইকুয়ালস টু 1/n স্কোয়ার ইন্টু E1, অর্থাৎ n এর মান যত আসবে বাড়বে। ঠিক আছে, প্রথম এনার্জির চেয়ে তত কমতে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, বা তুমি এটা এইভাবেও লিখতে পারো, E1 ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু ই এন, এইভাবেও তুমি লিখতে পারো। তাহলে আমাদের বোর্ডের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের এনার্জি আমরা জানতে পারলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।